শ্রমিক কর্মজীবী আছে, তাকে কি বলে? জনপ্রতিনিধি। কিন্তু তারা নিজেদেরকে মনে করে প্রভু, আর মূলত যাদের পরিশ্রমে দেশ চলে তারা নিজেদেরকে মনে করে যে দেশের গোলাম। দেশের তারা যেভাবে বলবে আমরা সেভাবে। উল্টা হয়ে গেছে। মূলত সাধারণ মানুষের শ্রম ঘামে এই দেশের অবকাঠামো ঠিক থাকে। যারা প্রবাসে থাকে, বিভিন্ন জায়গায় কর্ম কাজ করে রেমিটেন্স পাঠায় দেশের মধ্যে, এদের আয়ের দ্বারা এবং দেশের ভিতরে যারা শ্রম ঘাম জড়িয়ে কর্ম করে তাদের দ্বারাই তো দেশ চলে। না এমপি আর মন্ত্রীর পদ এক জায়গায় লাগাই দিলেই চলবে নাকি? যেই জায়গায় শ্রমিক নাই, মানুষ নাই, ওই জায়গায় মন্ত্রীর কোনো দাম আছে? অনেক দেশ আছে যেগুলোতে মানুষ বসবাস করে না, ওই জায়গায় কেউ নির্বাচনও করে না, মারামারি করে না, যে না আমি দুনিয়ার সেবা করবো, এই জঙ্গলে কেউ বসবাস করে না, এটা আমার বাপের টাকা বিক্রি করি, আমি এদের একটু চাষাবাদ করি। এরকম মানুষ আছে? বরং যেই জায়গায় জনগণ বেশি ওই জায়গায় জনপ্রতিনিধি হওয়ার মারামারিটাও কি বেশি। জন আকাঙ্ক্ষা, জনরোষের কবলেও তারাই পড়ে। যাই হোক, তাহলে বোঝা গেল পুরা দুনিয়ার যে আসলে মৌলিক অবকাঠামো, এগুলা বাহ্যিক ভাবে যেটা দেখা যায় শ্রমিকের উপরে, শ্রমের উপরে, তার ঘামের উপরে এই দুনিয়া টিকে আছে। মানুষ যদি শ্রম করা ছেড়ে দেয়, আপনার কি মনে হয় বিদ্যুৎ তৈরি হবে? বিদ্যুৎ তৈরির জন্য কি একটা মানুষের শ্রম ঘাম দরকার আছে না? দুনিয়াতে যত ব্যবস্থাপনা আছে, যোগাযোগ ব্যবস্থা থেকে নিয়ে সমস্ত ব্যবস্থাপনার ভিতরে মানুষের শ্রম আর ঘাম আছে না নাই? আছে। কিন্তু এই শ্রমিক গুলাই দুনিয়ার মধ্যে, বিশেষ করে বাংলাদেশে সবচাইতে বেশি অবহেলিত। একই শ্রমিক, একই পদে, একই সেক্টরে, এক জায়গায়, এক ডিপার্টমেন্টে, মানে যে স্তরে সে চাকরি করে, এই জায়গায় বাংলাদেশে এই স্তরে চাকরি করলে তার বেতন অনেক সময় 2 ডাবলের কম। মানে অন্য জায়গায় যদি 60,000 হয়, এই জায়গায় তার 20,000। অন্য জায়গায় যদি তার 90,000 হয়, এই জায়গায় 25,000 বাংলাদেশ। তো বাকি টাকাগুলি কোন দিক দিয়ে যায়? এগুলা শ্রমিকের টাকা। হয়তোবা বিভিন্ন বায়ারের মাধ্যমে বিদেশ থেকে টাকা তো পর্যাপ্ত আসেই, তারা অন্যান্য রাষ্ট্রে যে পরিমাণ টাকা দেয় এই রাষ্ট্রের মধ্যে সেই পরিমাণ টাকায় তারা বিনিয়োগ করে। কিন্তু টাকাগুলি পর্যাপ্ত পরিমাণ ওই শ্রমিকের কাছে তার পুরাপুরিটা আসেই না, অর্ধেকও আসে। উপর থেকে নিচ পর্যন্ত এই শ্রমিকের ঘাম জরা, কষ্টে জরা টাকাগুলি তারা আত্মসাৎ করে, তারা এগুলো লুপে নেই। সেই জন্য দেখা যায় ক্ষমতা শেষ হইতে না হইতেই মানুষের রুশানলে পড়ে চুরের মতো, ডাকাতের মতো পলায়ন করে। কারণ কি? তারা এই শ্রমে আর গ্রামে মিশ্রিত এই মানুষের টাকাগুলি অবৈধভাবে তারা আত্মসাৎ করে। আমরা তো মনে করি কত উন্নয়ন, উন্নয়ন কি ওনার বাপের বিডা বিক্রি করে করছে? ওনাকে তো শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উন্নয়ন করার জন্য। যতটুকু করার দরকার অতটুকু করে নাই। হ্যাঁ, যতটুকু করছে করার মধ্যে ভালো। সেই জন্য কেউ যদি উন্নয়ন করে, কাজের প্রশংসা করা, তার টাকা দিয়ে করছে, এটা আসলে সকলেই যারা নলেজ আছে সকলেই বুঝে যে তাদের নিজস্ব কোনো টাকা নাই, বরং তারা পুরা জিন্দিগি পরিচালিত হয় এই জনগণের টাকা দিয়ে। তাদের বিদেশের যে বাড়ি, এটাও জনগণের টাকা। তাদের দেশে যত অর্থনীতি খাত আছে সবগুলা জনগণের টাকা। একেবারে নিম্ন শ্রেণীর কর্মচারী থেকে নিয়ে উপরস্থ যত কর্মচারী আছে, এদের বিভিন্ন অংশে এদের অবকাঠামোগত দুর্নীতি দিয়া তাদের ওই অর্থ লুফে নেওয়া অর্থগুলি দিয়েই তারা নিজেদের সন্তানাদিকে বিদেশে পড়ালেখা করায়। তাদের নিজেদের ঘর বাড়ি আমেরিকা, লন্ডন, দিল্লিতে বিভিন্ন জায়গায় তারা স্থাপনা করেন। নিজের বাপ দাদার সম্পত্তি বিক্রি করে না, জনগণের শ্রম এবং ঘামে অর্জিত টাকা লুটপাট করে। জনগণের শ্রম এবং ঘামের অর্থের টাকা লুটপাট করে তারা সেই জায়গায় বসত বাড়ি করে। এই লুটপাটের জন্যই মূলত নির্বাচন নিয়ে এত ঝামেলা, এত মারামারি। যদি নিজের বাপের টাকা খরচ করে জনগণের সেবা করা হতো, তাহলে কেউ নির্বাচন নিয়ে মারামারি করতো। আজকে 2-3 মাস হয়ে যায় সংসদে শুধু চেতনা ব্যবসা ছাড়া জনগণের উন্নয়নমূলক তেমন কোনো কথাই আসেন। গাজীপুরের মতো একটা রোড, দৈনন্দিন মানুষ আহত নিহত, এই রুটটা নিয়ে এই এলাকার জনপ্রতিনিধি এই পর্যন্ত এটা নিয়ে কথাই বলে নেই। অথচ তাদের কাছে এই জনগণের কোনো মূল্যায়ন নাই, কোনো মূল্যায়ন নাই তাদের কাছে। মারা যাক, শ্রমিক মারা গেছে, সমস্যা কি? রুটে ঘাটে এরা আমাদেরকে
মনে করে জীবজন্তুর মতো। এরা এইগুলা নিয়ে কথা বলে না। ওরা চেতনা ব্যবসা করতে করতে যেমন 50 বছর চলে গেছে, আরো 50-100 বছর এই চেতনা ব্যবসা করে চলবে। এটা 71-এর চেতনা হোক, 24-এর চেতনা হোক, যে কোনো চেতনা, যেই চেতনায় জনগণের কোনো কল্যাণ নাই, ওই চেতনায় আমি বিশ্বাসী না, এই দেশের জনগণ অবিশ্বাসী না। ওই চেতনা দিয়ে আপনি লন্ডনে বাড়ি করেন, দেশে রাজনীতি করার দরকার নেই। ওই চেতনা দিয়ে আমেরিকায় বাড়ি করেন, এখানে পদত্যাগ করেন, আপনার যোগ্যতা নাই এই দেশ পরিচালনা করা। এই দেশ পিছনের চেতনা দিয়ে চলবে না, এই দেশ চলবে মানুষের শ্রম আর গ্রামের টাকা দিয়ে চলে। এই জন্য বর্তমান জনগণের যে ন্যায্য অধিকার, ওইটা প্রতিষ্ঠা করাই তাদের মৌলিক কাজ। এই কাজ থেকে যদি পিছপা হয়ে যায়, আল্লাহর কাঠ গড়ায় এরা ছাড় পাবে না। এদের প্রত্যেকটি পয়সা সংসদে বসে কোটি কোটি টাকার যে ব্যয় চেতনা বিক্রির, অহেতুক কোন চেতনার কাহিনী যদি কেউ বলে, এটা মালা ইয়ানির কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে। প্রত্যেকটা কথা শুধুমাত্র সংসদে রেকর্ড হয় না, আল্লাহর আরশে আজিমের মধ্যে রেকর্ড হয়। জনগণের মেন্ডেট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে তারা সংসদে কোটি কোটি টাকা আপনারা খরচ করবেন, বিদ্যুৎ খরচ করবেন, এসির পিছনে খরচ করবেন, আর জনগণ দুঃখে দুঃখে মরবে। এটা শ্রমিকের ন্যায্য অধিকার নয়। এইগুলা থেকে বাঁচার জন্যই তারা বিভিন্ন সময় বিভিন্ন দিবসের উদ্ভট করে থাকে, তারা বিভিন্ন দিবসের প্রচারণা করে। শ্রমিক দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, এইগুলা প্রতারণা ছাড়া আর কিছুই না। বরং দিবসের প্রয়োজন হয় না, আপনি শ্রমিকের যেটা মজুরি এটা আপনি সুনিশ্চিত করেন, শ্রমিকের যে অধিকার ওটা সুনিশ্চিত করেন, দিবসের কোনো প্রয়োজন হবে না। শ্রমিক, আপনি সবকিছুর দাম বাড়াইলেন, শ্রমিকের বেতন বাড়ান। আপনি সবকিছুর দাম বাড়ান, দানের দাম বাড়ে না। অথচ এই দান, আপনি চাষাবাদ করতে গেলে মেশিন দরকার আছে না নাই, তেলের দরকার আছে না নাই, কাটতে গেলেও তেলের দরকার, তেলের দাম বাড়ে, দানের দাম বাড়ে না। অর্থ কি? অর্থাৎ আমাদের দাম আছে, কিন্তু ওই যে খেটে খাওয়া নিম্নগামী মৌলিক যারা এই দেশের জনগণ, যারা 12 মাসেই দেশে থাকে, তাদের কোনো মূল্যায়ন নাই। আর যারা নিজে যখন ক্ষমতায় আসে তখন দেশে থাকে, আর যখন ক্ষমতা নাই তখন দেশে নাই, ওরা মূলত রাষ্ট্রের মালিক বনে যায়। এইগুলা এই রাষ্ট্রের কুখ্যাত ডাকাত আর চোর ছাড়া আর কিছুই না। তারা সুবিধার সময় উৎ পেতে বসে থাকে, উড়ে এসে জুড়ে বসে। আর আমরা যারা 12 মাস দেশে খেতে খাই, শ্রম দিয়ে চলি, আমাদের মূল্যায়ন তাদের কাছে নেই। এটা দোষ তাদের না, দোষ আমাদের। কারণ আমরা তাদেরকেই বাছাই করি যারা 5 বছর থেকে বাহিরে আর 5 বছর থেকে ভিতরে, তাদেরকে বাছাই করি। যারা সব সময় দেশে আছে, বিপদে আপদে, তাদেরকে আমরা, এই জন্য তাদের দোষ নাই, দোষ আমাদের। আমাদের চিন্তার পরিবর্তন হয় নাই, আমাদের সচেতনতা এগুলা এখনো বাড়ে নাই। সেই জন্য আমরা যতদিন পরিবর্তন না হব, এই রাষ্ট্রের অবকাঠামো ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না। আমরা যতই চিল্লা পাল্লা করি, পরিবর্তন হবে। যাই হোক, তাহলে ইসলাম শুধুমাত্র স্লোগানের মধ্যে শ্রমিকের অধিকারকে সীমাবদ্ধ করে নেই, বরং শ্রমিক এটা অবহেলার পাত্র নয়। শ্রমিক যখন কাজ করবে, সে চিন্তা করবে যে এটা আমার শুধু এই কাজ না, বরং আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এতটুক কাজের বিনিময়ে আমি এতটুক টাকা গ্রহণ করতেছি, এটা তার মাথায় রাখতে হবে। যেমন সূরা হুজুরাতের মধ্যে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে, এবং তোমাদেরকে বিভিন্ন শ্রেণী পেশায়, কাউকে বানাইছি গার্মেন্টস এর মালিক, কাউকে কর্মচারী, কাউকে রাষ্ট্রের নেতা বানাইছি, কাউকে প্রধানমন্ত্রী, কাউকে মন্ত্রী, কাউকে এরকম স্তর বিন্যাস, বিভিন্ন বংশের মানুষ, এই বংশের মানুষ, ওই বংশের মানুষ, এই যে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ভাষা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে দিয়েছি। কেন? লিতাআরাফু, পরস্পরে পরিচিতির জন্য,
যে আপনার পরিচয় কি, যে আমি হইলাম ওই জায়গায় আমি কাজ করি, আমার কর্ম ওই জায়গায়। আপনার বংশ কি, ওই বংশ আমার। আপনি কোন ভাষী, আপনার জাতীয়তা কি, আমি বাংলাদেশী। এই পরিচিতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্তর বিন্যাস করেছেন। কিন্তু মূলত